ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনায় 5 জন আটক, বিচারের দাবিতে মানববন্ধন। অপরাধী শনাক্তে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ, রাজনৈতিক প্রভাব বরদাস্ত করবে না সরকার। লক্ষ্যমাত্রার অর্ধেক ধান চালও সংগ্রহ হয়নি, মিল মালিকদের অসহযোগিতাকে দুষছে খাদ্য অধিদপ্তর। যশোলদিয়া ও সায়দাবাদ পানি শোধন প্রকল্পে লক্ষ্যমাত্রার চেয়ে কম উৎপাদন, মিটছে চাহিদার মাত্র 30%। ভার্চুয়াল মাধ্যমের বাইরে কার্যক্রম নেই বিএনপির, করোনা পরিস্থিতিতে এখনই ফিরছে না মাঠের রাজনীতিতে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সন্ধ্যা 7টার 21 সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। এছাড়া সংবাদে আরও থাকছে, বিষাক্ত হয়ে উঠছে কর্ণফুলী, ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য, বিলুপ্ত জলজ প্রাণীসহ বিভিন্ন প্রজাতির মাছ। দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের সিটি স্ক্যানের রিপোর্টও ভালো, তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে ওয়াহিদার উপর হামলার ঘটনায় নবিরুল নামে আরও একজনকে আটক করা হয়েছে। এর আগে আটক করা হয় আসাদুল, জাহাঙ্গীর, মাসুদ ও নৈশ প্রহরী নাহিদ হোসেন পলাশকে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। এর পর ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা স্থিতিশীল, তার জ্ঞান ফিরেছে। চিকিৎসকরা জানিয়েছেন তার সিটি স্ক্যান রিপোর্টও ভালো, তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন। আমরা এখন দেখেছি উনি এখন ভালো আছেন, আল্লাহর রহমতে। উনি আমাদের সাথে কথা বলেছেন, ওনার জ্ঞান পুরো মাত্রাই আছে। আর ওনার যে কালকে অপারেশন করলাম আমরা, সেটার জন্য আমরা সকালবেলা একটা সিটি স্ক্যান করেছি। সিটি স্ক্যানটা আল্লাহর রহমতে 100% ভালো অপারেশন হয়েছে। এদিকে দুপুরে ঘোড়াঘাট থেকে নবিরুল নামে এক রং মিস্ত্রিকে আটক করেছে র্যাব। তার কাছ থেকে জব্দ করা হয়েছে একটি হাতুড়ি। এর আগে আসাদুল, জাহাঙ্গীর ও মাসুদ নামে 3 জনকে গ্রেফতার করা হয়। জাহাঙ্গীর উপজেলা যুবলীগের আহ্বায়ক, আসাদুল সদস্য এবং মাসুদ সিংড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। এরই মধ্যে তাদেরকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ভোরে র্যাব পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে হিলির কালীগঞ্জ এলাকা থেকে আসাদুলকে গ্রেফতার করে। তার বাড়ি ঘোড়াঘাট উপজেলার উসমানপুরে। আর জাহাঙ্গীরকে আটক করা হয় ঘোড়াঘাট থেকে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য নৈশ প্রহরী নাহিদ হোসেন পলাশকেও আটক করা হয়েছে। এ ঘটনায় আসাদুলের সম্পৃক্ততা অস্বীকার করেছেন তার বোন। তবে আসাদুলের নামে অন্য মামলা রয়েছে বলে স্বীকার করেন তিনি। আমার ভাইয়া এরকম মানুষই না, সে একজন সাদাসিধে একটা মানুষ। তার কোনো প্রকারে তার কোনো ইয়ে নেই, মারামারি না, গন্ডগোল না, মামলা একটাই আছে, সেটাই রিসেন্টলি হয়েছে। এদিকে ঘটনার দিন সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা যায় মই নিয়ে এক ব্যক্তি ইউনো ওয়াহিদার বাসার কাছে আসে। এর কিছুক্ষণ পর চলে যায় সে। এদিকে দিনাজপুরের সব উপজেলায় ইউনোদের বাসভবনে 4 জন করে অস্ত্রধারী আনসার নিয়োগ করা হয়েছে। ঘটনার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে ঘোড়াঘাট বাসস্ট্যান্ডে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের উপর হামলা করে দুর্বৃত্তরা। এ সময় তার বাবা তাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও আঘাত করা হয়। সমর ইসলাম, 21 টেলিভিশন। ইউএনও ওয়াহিদা খানমের হামলাকারীদের খুঁজে বের করতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, হামলাকারী যে বা যারাই হোক কোনো ছাড় নেই, শাস্তি নিশ্চিত করা হবে। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ওয়াহিদার চিকিৎসার সব ব্যবস্থা নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খোঁজ খবর নিচ্ছেন বলেও জানান তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। ন্যাশনাল ইনস্টিটিউট ফর নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসা চলছে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের। অবস্থা স্থিতিশীল, তবে এখনও শঙ্কামুক্ত নন তিনি। শুক্রবার চিকিৎসকদের মাঝে চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এই হামলার নিন্দা জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, ওয়াহিদার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করবে সরকার। অপরাধী যেই হোক, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন
তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তার সুচিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন। এদিকে নিজের বাসভবনে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এই হামলায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা 2 জন সন্দেহভাজনকে আমরা ধরেছি। আমরা সন্দেহভাজন এবং অন্যান্য আরও যে তথ্য আছে সবগুলি মিলিয়ে আমরা আরেকটু সময় লাগবে, কেন কিভাবে কি হয়েছে সমস্ত ঘটনা প্রকাশ করতে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে সবাই আমরা কোর্টে হাজির করে দেব। যেই করেছে ঘটনা কাউকে কিন্তু ছাড় দেওয়া হয় না। হামলার ঘটনাকে অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলেও মন্তব্য করে সরকারের 2 মন্ত্রী। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। করোনা পরিস্থিতি, বন্যা ও মিল মালিকদের অসহযোগিতায় নির্দিষ্ট সময়ে লক্ষ্যমাত্রার অর্ধেকও ধান চাল সংগ্রহ করতে পারেনি খাদ্য অধিদপ্তর। আর এ সুযোগে চালের দাম বাড়াতে তৎপর অসাধু সিন্ডিকেট। যদিও ধান চাল সংগ্রহের সময় আরও 15 দিন বাড়ানো হয়েছে। আর বোরোতে ভালো ফলনের পরও আউশ আমনের আবাদ বন্যায় ক্ষতিগ্রস্ত হলে চাল আমদানির সিদ্ধান্ত নিয়ে রেখেছে সরকার। দেখুন চাল নিয়ে তৌহিদুর রহমানের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। এবছর 26 এপ্রিল থেকে ধান ও 7 মে থেকে বোরো মৌসুমের চাল সংগ্রহ অভিযান শুরু করে সরকার। লক্ষ্যমাত্রা ধরা হয় 19.5 লাখ মেট্রিক টন। এর মধ্যে 8 লাখ ধান, 10 লাখ সিদ্ধ চাল এবং 1.5 লাখ টন আতপ চাল। তবে 31 আগস্ট পর্যন্ত মাত্র 2,08,337 টন ধান, 5,63,555 টন সিদ্ধ চাল ও 82,795 টন আতপ চাল সংগ্রহ করতে সক্ষম হয় খাদ্য অধিদপ্তর, যা লক্ষ্যমাত্রার অর্ধেক রকম। এমত অবস্থায় সংগ্রহ অভিযানের মেয়াদ বাড়িয়ে 15 সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। এদিকে বোরো মৌসুমের ধান চাল সংগ্রহের অভিযানে গতি না আসায় মিল মালিকরা পরস্পরকে দায়ী করছেন। সিন্ডিকেটের হোতা যে মূল ব্যক্তি, সে রশিদ আবার দেয় খাদ্যমন্ত্রীর সাথে, বাণিজ্যমন্ত্রী সবার সাথে একত্রে মিটিং করতেছে সিন্ডিকেটের দ্বারা দেশকে খাদ্যে অস্থিতিশীল করার জন্য। একটা নির্দিষ্ট পরিমাণ, হয়তো 10 লক্ষ মেট্রিক টন হোক, 20 লক্ষ হোক, বলে দেবে এর বেশি আনতে পারবে না। কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণে এত স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরেও যদি আমরা মনে করি যে এই চাউল নিয়ন্ত্রণ করে রশিদ সাহেব, এই চাউল নিয়ন্ত্রণ করে XYZ, যারা এইসব কথাগুলো বলে তারা বোকার স্বর্গে বাস করে। ভারী বর্ষণ, অনাবৃষ্টি, ঝড় ঝাপটা সব মিলাই বলা যায় যে প্রাকৃতিক দুর্যোগ আর কি। সরকারি গুদামে 31 আগস্ট পর্যন্ত চাল, ধান ও গম মজুদ ছিল প্রায় 13,38,000 টন, যার মধ্যে 11,01,000 টন চাল, বাকিটা গম। যদিও গত বছর মজুদ ছিল 16 লাখ টন খাদ্য। বিদ্যমান মজুদকে সন্তোষজনক বলছে খাদ্য অধিদপ্তর। তবে নতুন সংগ্রহে গতি না আসায় চালকল মালিকদের অসহযোগিতা অন্যতম কারণ বলে মনে করছেন সংস্থাটির মহাপরিচালক। আরতে দেখলাম যে প্রচুর চাল আছে, তাহলে সমস্যাটা কি? দাম বাড়ছে, তার একটু বেশি দামে ধানটা কেনা, তো পোষানোর জন্য হয়তো এটাকে একটু বেশি রাখছে। কৃষকরা এবারে কম ধান সেল করেছে, মিলারদের কাছে আছে কিছু। এদিকে ধান চাল সংগ্রহ অভিযানের সময় বাড়ায় লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হতে পারে বলে আশা খাদ্য অধিদপ্তরের। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমাতে ভূ-উপরিস্থ পানি শোধনের কয়েকটি প্রকল্প চালু করেছে ঢাকা ওয়াসা। মুন্সিগঞ্জের পদ্মা, যশোলদিয়া ও সায়দাবাদ প্ল্যান্ট থেকে চাহিদা 30% মিটছে। 2023 সালের মধ্যে অন্য 2টি প্ল্যান্ট চালু হলে ভূগর্ভস্থ পানির ব্যবহার 70% কমবে। পদ্মার যশোলদিয়া ও সায়দাবাদ পানি শোধনাগার ঘুরে সাইদুল ইসলামের 2 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। রাজধানীবাসীর পানির চাহিদা পূরণে 60-এর দশকে গঠিত হয় ওয়াসা। শুরুতেই ঢাকা ওয়াসা বেশ কিছু গভীর নলকূপ স্থাপন করে। গত 6 দশকে কয়েকশো গভীর নলকূপ স্থাপন করা হয়। বছরের পর বছর গভীর নলকূপ থেকে পানি উত্তোলনের কারণে নামতে থাকে পানির স্তর। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে কয়েকটি বড় প্রকল্প হাতে নেয়। পদ্মার যশোলদিয়া পানি শোধনাগার এর অন্যতম। 2015 সালে প্রায় 3,500 কোটি টাকা খরচ করে শুরু হয় যশোলদিয়া প্রকল্পের কাজ। প্রতিদিন প্রায় 22,000 কোটি লিটারের বেশি পানি সরবরাহ করা হচ্ছে এই প্ল্যান্ট থেকে। চাহিদার প্রায় 10% মিটছে এই প্ল্যান্ট থেকে। অত্যাধুনিক পদ্ধতির শোধনাগারটি পূর্ণ মাত্রায় উৎপাদনে গেলে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা আরও কমবে।
এই প্ল্যান্টের সক্ষমতা হচ্ছে দৈনিক ৪৫ কোটি লিটার পানি পরিশোধন করা। কর্মকর্তারা জানালেন উন্নত প্রযুক্তি ব্যবহারের কারণেই এ প্ল্যান্টের পানি নিরাপদ। কন্ট্রোল রুমের মাধ্যমে সকল মেশিনারিজ, পাম্প মোটর, ইকুইপমেন্ট, গেট বাল্ব, সেন্সর আমরা এখান থেকে অপারেট করতে পারি। সকল ডাটা আমরা মনিটর করতে পারি এবং প্রেজেন্ট সিচুয়েশান রিয়েল টাইমে আমরা এখান থেকে সকল ডাটা ইনফরমেশনকে আর্কাইভ করতে পারি। তবে পদ্মা জশলদিয়া শোধনাগারে প্রতিদিন ৪৫,০০০ কোটি লিটার পানি উৎপাদন করা সম্ভব। তবে নানা কারণে এখনও সেটি সম্ভব হচ্ছে না বলে জানান ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। ৪৫ কোটি লিটার পানি তৈরি করা, এটা ৩৫ কোটি লিটার পানি তৈরি করে। আর আমি ব্যবহার করতে পারি না সেটা আমরাই বলতেছি। আমি তো ডিস্ট্রিবিউশন নেওয়ার করিনি, আমাদের পারিনি। কেন পারিনি সেটারও তো কারণ একই, আমাদের কেউ ফান্ড দেয়নি। তো ঢাকার পানির নেটওয়ার্ক ঠিক করতে গত এক যুগে খুব একটা অগ্রগতি হয়নি। শুধু বাংলাদেশ নয়, এশিয়ার সবচেয়ে বড় পানি শোধনাগার এটি। প্রায় ৩,৫০০ কোটি টাকার বেশি খরচ করে এটি উৎপাদনে গেছে গত বছর। বর্তমানে প্রতিদিনে প্রায় ২২,০০০ কোটি লিটারের বেশি উৎপাদিত হচ্ছে। যখন পূর্ণ মাত্রায় উৎপাদনে যাবে তখন ৪,৫০০ কোটি লিটারের বেশি পানি উৎপাদিত হবে এই শোধনাগার থেকে। তখন ঢাকার মোট চাহিদার ১/৫ পূরণ করবে এই শোধনাগার। মুন্সিগঞ্জের জশলদিয়া থেকে সাইদুল ইসলাম, ২১ টেলিভিশন। দৃষ্টি দেব করোনা পরিস্থিতির দিকে। একদিনে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৪,৪১২ জনের। মৃত ২৯ জনের মধ্যে ২২ জন পুরুষ ও নারী ৭ জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো তথ্যে জানানো হয় নতুন করে শনাক্ত হয়েছেন ১,৯২৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,২১,৬১৫ জনে। ঢাকা সিটি সহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগী সহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,২১১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২,১৬,১৯১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে আরও জানানো হয় সারা দেশে ৯৩টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩,৩৬৯টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩,০৭৩টি। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৬,৫,১১১টি। ভার্চুয়াল মাধ্যমের বাইরে কোনো কার্যক্রম নেই বিএনপির। এরই মধ্যে দলটি জানিয়েছে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম বন্ধ থাকবে। করোনা পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত বলে জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থায়ী কমিটিতে আলোচনার পর কার্যক্রম শুরুর বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। জসিম জুয়েলের রিপোর্ট। প্রায় ৬ মাস ধরে রাজনীতির মাঠে নেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গত ২ বছর ধরে বিএনপির মূল এজেন্ডা ছিল দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করা। সে আন্দোলনে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে দলটি। দলের প্রধান কারাগারে যাওয়ার পর বিএনপির রাজনীতি ৪ দেয়ালে সীমাবদ্ধ হয়ে যায়। সংবাদ সম্মেলন, মানববন্ধন কিংবা প্রেস রিলিজ হয়ে ওঠে প্রধান রাজনৈতিক কার্যক্রম। করোনা সংক্রমণ যেন বিএনপির স্থবির রাজনীতির জন্য আশীর্বাদ হয়ে আসে। গত মার্চ থেকেই স্থগিত করা হয় রাজনৈতিক কার্যক্রম। সর্বশেষ গত ১৬ই আগস্ট প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সাংগঠনিক কার্যক্রমে স্থগিতাদেশ বর্ধিত করা হয়। তবে করোনাকালে ভার্চুয়াল প্ল্যাটফর্মে সংবাদ সম্মেলন সহ সীমিত কার্যক্রমে রয়েছে দলটি। অর্থনৈতিক সংস্কারের মধ্য দিয়ে করোনা পরিস্থিতি বিবেচনায় বিএনপি এখনই মাঠের রাজনীতিতে ফিরছে না বলে জানালেন বিএনপির শীর্ষ নেতারা। ঢাকাতেও আপনার এখন কেউ হাসপাতালে যায় না ভয়ে, কারণ হাসপাতালে গেলে কোনো চিকিৎসা হয় না। সেই অবস্থার প্রেক্ষিতে সাংগঠনিক কার্যক্রম এই মুহূর্তে শুরু করা হবে কি না, আমরা তো শুরু করিনি, এখন দেখছি আরও পিছিয়ে দিয়েছি। এটা আমরা পরে আবার আলোচনা করেই সিদ্ধান্ত নেব। আমরা অবস্থা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি প্রতিনিয়ত, এবং অবস্থার পরিবর্তন হলেই আমাদের কার্যক্রম শুরু হবে। তবে ভার্চুয়াল মাধ্যমে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান বিএনপির মহাসচিব। সবসময় যোগাযোগ হচ্ছে আমাদের ভার্চুয়ালি যোগাযোগ হচ্ছে, টেলিফোনে, জুমে, নেটে আমাদের যোগাযোগ আরও বেড়েছে অন্যান্য সময়ের চাইতে আর কি। করোনা এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান বিএনপির মহাসচিব। জসিম জুয়েল, ২১ টেলিভিশন, ঢাকা। আরেক দফা বাড়ল পেঁয়াজের দাম। ৪৫ টাকা কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। আর ভারত থেকে আমদানি করা পেঁয়াজ ৩০ টাকায় বিক্রি হচ্ছে। বন্যার অজুহাতে সবজির দামও ঊর্ধ্বমুখী।
সরবরাহ বেশি থাকায় ইলিশের বাজার দর নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ কামনা ক্রেতাদের। রাসেল খানের রিপোর্ট। বাজারে হঠাৎ করেই পেঁয়াজের ঝাঁজ বাড়ল। গেল 3 দিনে দেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 20 টাকা, বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 30 টাকায়। দোকানীদের দাবি সরবরাহ কম, তাই দাম বেশি। তবে সিন্ডিকেটকেই দুষছেন ক্রেতারা। গত সপ্তাহ এই সপ্তাহে কেজিতে 25 টাকা বাড়ছে। পেঁয়াজ দেশে অভাব নাই, পেঁয়াজ বাইর করতেছে না। এই পেঁয়াজ আমি লোকাল কিনছি 35 টাকা গত মনে হয় 1 সপ্তাহ আগে, এখন কিনা পড়ছে তো বেশি। কি কারণে বারে আর বলে মালের শর্ট, এতদিন শর্ট ছিলেন হঠাৎ করে শর্ট হয়ে গেছে আজকে দিনের ভিতরে। দু একটি সবজি ছাড়া প্রায় সব সবজির দামই বাড়তি। দোকানিরা বলছেন বন্যায় সড়ক যোগাযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ কম, তাই দাম বেশি। বর্তমান বাজারে 60 টাকাই বেশিরভাগ সবজি। আমাদের কাঁচামাল একটু দাম বেশি বর্ষার জন্য। ছুটির দিনের বাজারে প্রায় প্রতিটি জিনিসের দাম বাড়ায় অসন্তুষ্ট ক্রেতারা। আমার মধ্যবিত্ত ফ্যামিলি, অনেক টানাখিচা করে চলতে হয় এমনিতেই। এখানে আমরা আসি পাইকারের জন্য, কিন্তু এখানেই যে দাম বাড়তি সব কিছু। ব্যবসায়ী তারা সিন্ডিকেটের মাধ্যমে এটা করতেছে কিনা দেখার মতো যদি কেউ থাকে, তাহলে যদি আপনার এটা নিয়ন্ত্রণে আসে। বাজারে ইলিশের সরবরাহ ভালো, তাই ক্রেতার নজর ইলিশে। অন্য মাছেরও সরবরাহ আছে, দামও বেশ কম। কেজির উপরে ইলিশগুলো আগে বেচতাম 1000-1200, আজকে বেচতেছি 800 টাকা। ইলিশ মাছের কারণে এই মাছের দাম কম। ঢাকা শহর ইলিশ মাছ হইলে এই মাছ ঠিকানা। মুরগি, গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। শিল্প কারখানা আর শহরের উচ্ছিষ্ট বর্জ্যে বিষাক্ত হয়ে উঠেছে কর্ণফুলী। ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য, বিলুপ্ত হচ্ছে জলজ প্রাণীসহ বিভিন্ন প্রজাতির মাছ। এ অবস্থায় দেশের অর্থনীতির লাইফ লাইন হিসেবে পরিচিত কর্ণফুলীকে বাঁচাতে সমন্বিত উদ্যোগ নেয়ার কথা বলেছেন চট্টগ্রামের বিশিষ্টজনরা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। দেশের অর্থনীতির অন্যতম লাইফলাইন কর্ণফুলী। তবে শিল্প কলকারখানার বর্জ্য, নগরবাসীর ফেলে দেওয়া উচ্ছিষ্ট আর জাহাজের কালো তেলে ক্রমশ বিষাক্ত হয়ে উঠছে নদী। কমছে দ্রবীভূত অক্সিজেন। একসময় নদীতে 140 প্রজাতির মাছের দেখা মিললেও দূষণে হারিয়ে গেছে প্রায় 100 প্রজাতির মাছ। ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। আস্তে আস্তে ফলে মাটি জমানোর পরে নদীতে পরক হয়ে যাচ্ছে, তেমন আগের মতো মাছ নেই এখানে। এদিকে ক্রমাগত দূষণ এবং দখলের কারণে নদী ভরাট হয়ে যাচ্ছে বলে জানান স্থানীয়রা। বর্তমানে দুনো সাইডে অবৈধ দখলদারের কারণে নদী ভরাট হয়ে নদী দূষণ হয়ে যাচ্ছে। চট্টগ্রাম পোর্ট যদি বেরিয়ে যায়, জাহাজটা বড় জাহাজটা এখানে ঢুকতে হয় না, ট্যাঙ্গার দিয়ে অফ ট্যাঙ্গার তুন সাপ্লাই করতে হয়। এখন তো মাছ বাজার এখানে লয়ে এসে অন বোটকল থাকতে আরো ওইদিকে কেমনে সরফরি যাইতে আছে। দেশের অর্থনীতি ও জীববৈচিত্র্যের জন্য কর্ণফুলীকে রক্ষার দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। বছর আগে আপনারা দেখেছেন কর্ণফুলীর 2 পার্ককে দখলমুক্ত করার জন্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে জেলা প্রশাসনকে এবং বন্দর কর্তৃপক্ষকে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে। তারা এখন পর্যন্ত এটি 2 পার্শ্বের অবৈধ স্থাপনা দখলমুক্ত করেনি। এই নদীর প্রত্যেকটা উপাদানকে সংরক্ষণ করা উচিত, ঐতিহ্যের জন্য, জীববৈচিত্র্যের জন্য, ইতিহাসের জন্য, যে এই জীবন্ত সত্তার জন্য। দূষণ আর অবৈধ দখলদারদের কবল থেকে কর্ণফুলীকে বাঁচাতে দ্রুত কার্যকর ব্যবস্থার দাবি সংশ্লিষ্ট সবার। সমর ইসলাম, 21 টেলিভিশন। আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। রাস্তা খোঁড়াখুঁড়িতে কমেনি সমন্বয়হীনতা। বৃষ্টি, দুর্যোগে দুর্ভোগ আগের মতোই। কর্পোরেশন বলার পরও রাজধানী জুড়ে বহু রাস্তা কেটে রাখায় ক্ষুব্ধ নগরবাসী। মোস্তাফিজুর রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। বৃষ্টি শুরুর আগেই রাস্তা খোঁড়াখুঁড়ি শেষ করতে নিয়ম হয়েছে আগেই। ঢাকা সিটির 2 কর্পোরেশনও নিয়ম বেঁধে দিয়েছে সম্প্রতি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। কখনো সিটি কর্পোরেশন, কখনো বিদ্যুৎ কাটতেছে, এই এখনই ঠিক করতেছে, 2 দিন 3 দিন পরে আবার কাটতেছে। ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স কোনো কিছু আসতে পারছে না। ইমার্জেন্সি কোনো পেশেন্টকে হসপিটালে নেওয়া যাচ্ছে না। কন্ট্রাক্টর বলছিল কুরবানির আগে ঠিক করে দিবে। আমি পুলিশের একজন সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে বলেছি যে রাস্তাটা হাজার হাজার মানুষ চলতে পারতেছে না, আপনি রাস্তাটা ঠিক করে দেন। উনি কোনো কর্মপরাধী করে নাই।
প্রধান সড়কের চেয়েও বেশি কাটা হয়েছে মহল্লার অভ্যন্তরীণ সড়ক। রাজধানী ঘুরে এমন চিত্র মিলেছে ২১-এর ক্যামেরায়। এই দুর্যোগ থেকে কবে মিলবে মুক্তি তা জানতে চান নগরবাসী। একসাথে যেন একটা রাস্তা কাটে, একটা পাইপ যায়, একটা পাইপের ভিতর দিয়ে সব যেন যায়, সারা পৃথিবীতে যেটা ঘটে আসছে। সমস্ত কিছুর বিষয়ে কি মাননীয় প্রধানমন্ত্রীকে স্টেপ নিতে হবে নাকি? উনি তো ডেজিগনেট করে দিয়েছেন বিভিন্ন দায়িত্ব, কিন্তু আপনি দেখেন কাটতেছে রাস্তা, এরকম অহরহ কাটা চলছে। পশ্চিম আগারগাঁওয়ের এই রাস্তা খুঁড়ে লাপাত্তা ঠিকাদার, তাই বাসাবাড়ির ময়লাতে সয়লাব গুরুত্বপূর্ণ অফিস এলাকা। পাশে আইসিটি মন্ত্রণালয় প্রশাসনিক এরিয়া হিসেবে এই জায়গাটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জায়গা, এবং এই রাস্তার মাঝখানে একটা ময়লার ডাম্প আছে, দুর্গন্ধ আসে, আশেপাশে নোংরা হয়ে আছে শুধুমাত্র এই রাস্তাটার জন্য। সুসমন্বয় ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয় বলে জানালেন ঢাকার ২ সিটিতে দীর্ঘ সময় কাজ করা এই কর্মকর্তা। জনগণ ক্ষতিগ্রস্ত হওয়া এই সমস্ত থেকে পরিত্রাণ পেতে হবে একমাত্র মেয়রের স্ট্রং লিডারশিপের কারণে। দাতা সংস্থার যে চাপই থাক না কেন, অর্থ তাদের যে সময়ে ছাড় হোক না কেন, তাকে কাজটা ওই সময়ই করতে হবে। তাহলেই অর্থের অপচয় হওয়া, জনগণকে ক্ষতি থেকে বাঁচানো সম্ভব। রাস্তা কাটার ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়ের কথা বলা হলেও তা মানছে না কেউ। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে ২১ টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন। ২১ টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার আর ২১ টেলিভিশনের ক্যামেরা। আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে ২১ টেলিভিশন। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে নাব্য সংকট ও তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। আর শিমুলিয়া কাঁঠালবাড়ি একই কারণে ফেরি পারাপার বন্ধ রাখা হয়েছে। এই রুটে ফেরি বন্ধ থাকায় যানবাহনের চাপ বেড়েছে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে। কিন্তু ফেরি সংকটে দুর্ভোগ পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের। সকাল থেকে ঘাটে পারের অপেক্ষায় রয়েছে কয়েকশো যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন। গত বছর নদী ভাঙ্গনে ১ ও ২ নম্বর ফেরিঘাট বিলীন হওয়ায় বর্তমানে ৪টি ঘাট দিয়ে যানবাহন পারাপার করছে। নানা সংকটে বিলুপ্তির পথে মেহেরপুরের গাংনীর ঐতিহ্যবাহী রাজাপুর তাঁত শিল্প। পোশাকে আধুনিকতার ছোঁয়া, সুতার দাম বৃদ্ধি এবং সময়ের পরিক্রমায় ইলেকট্রিক তাঁতের দাপটে গুটাতে হচ্ছে পরম্পরার পেশা। তাঁতিরা দাবি জানিয়েছেন সরকারি পৃষ্ঠপোষকতার। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। রাজাপুর গ্রামে প্রায় ৪০০ তাঁতি পরিবারের বসবাস। একসময় এই গ্রামের তৈরি শাড়ি, লুঙ্গি ও গামছার কদর ছিল দেশ জুড়ে। এখন আর সেদিন নেই তাঁতপল্লীর চিরায়ত কর্মচাঞ্চল্য। আগে রাজাপুরের তাঁতের তৈরি কাপড়ের দখলে ছিল এ অঞ্চলের সবচেয়ে বড় বাজার পোড়াদহ। বদলে গেছে সেই চিত্র। ইলেকট্রিক তাঁতে পোশাকি বৈচিত্র্য আসা এবং উপকরণের দাম বেড়ে যাওয়ায় জলুস হারাচ্ছে রাজাপুরের তাঁত শিল্প। মহাজন থেকে সুতো নিয়ে আসি, বাড়ির সবাই মিলে খাটাখাটনি করি, ১০ পিস গামছা বোনাই, ৫০০ টাকা ইনকাম হয় না, ৫০০ টাকায় বিক্রি করি, ৩০০ টাকা খরচ হয়ে যায়। আমাদের কাজ কাম করোনা এসে সবই বন্ধ, আমাদের ছেলেপিলে নিয়ে আমাদের খুবই কষ্ট। সুতার দাম বেশির কারণে আমরা তাঁত আর চালাতে পারছি না। বিভিন্ন ধরনের ইলেকট্রনিক শিল্পের জন্য আজকে এই হস্তকুটির শিল্পটা প্রায় বিলুপ্তর পথে। সংশ্লিষ্টরা বলছেন, ঐতিহ্যবাহী এই হস্তশিল্পটি টিকিয়ে রাখতে সহজ শর্তে ঋণ দেয়া সহ সরকারি পৃষ্ঠপোষকতা দরকার। ইলেকট্রিক পয়েন্টে যারা কাজ করে, যেরকম পাল্লম তাঁত বনায়, এগুলা যদি আমাদের এলাকায় কোনোভাবে সরকারের সহায়তায় যদি আমরা পেতাম তাহলে আমাদের কর্মসংস্থান বেড়ে যেত। তাঁতিদের সরকারি প্রণোদনা দিতে উদ্যোগ নেওয়ার কথা জানালেন এই জনপ্রতিনিধি। ব্যাংক ঋণ যাতে দেয় সে ব্যবস্থা আমি করবো, এবং যাতে তার সমবায় ভিত্তিক যদি এটা কাজটা করতে থাকে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে আমি তাকে অনুদান হিসেবে, যেটাকে ঋণ না অনুদান হিসেবে আমি তাদেরকে দিতে পারবো। ঐতিহ্য ধরে রাখা এবং তাঁতিদের রুটি বিবেচনায় কার্যকর উদ্যোগ দেখতে চান ভুক্তভোগীরা। সমর ইসলাম, ২১ টেলিভিশন। জানাবো খেলার খবর।
করোনা পরীক্ষায় নেগেটিভ হলে 2-3 দিনের মধ্যে বিকেএসপিতে অনুশীলন শুরু করবেন সাকিব আল হাসান। এর আগে করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরে দ্বিতীয় দফা করোনা পরীক্ষা করিয়েছেন এ বিশ্ব সেরা অলরাউন্ডার। তার বনানীর বাসায় গিয়ে বাংলাদেশ স্বাস্থ্য সেবা বিভাগের 3 কর্মী করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করেছেন। জুয়ারিদের ফিক্সিংয়ের প্রস্তাবের কথা না জানানোয় 1 বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব। 29 অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা উঠে যাবে। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে তাঁকে পেতে চায় বিসিবি। ছন্দ ফিরে পেতে বিকেএসপিতে অনুশীলন করবেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার 3, আসাদুলের স্বীকারোক্তি, বিচার দাবিতে মানববন্ধন। অপরাধী শনাক্তে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ, রাজনৈতিক প্রভাব বরদাস্ত করবে না সরকার। লক্ষ্যমাত্রার অর্ধেক ধান চালও সংগ্রহ হয়নি, মিল মালিকদের অসহযোগিতাকে দুষছে খাদ্য অধিদপ্তর। যশোলদিয়া ও সায়দাবাদ পানি শোধন প্রকল্পে লক্ষ্যমাত্রার চেয়ে কম উৎপাদন, মিটছে চাহিদার মাত্র 30%। এবং ভার্চুয়াল মাধ্যমের বাইরে কার্যক্রম নেই বিএনপির। করোনা পরিস্থিতিতে এখনই ফিরছে না মাঠের রাজনীতিতে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।